আহ, কি রোদটাই না পড়েছে রে বাবা। রোদে গলাটা শুকিয়ে যাচ্ছে। কখন যে বাড়ি পৌঁছবো কে জানে। গায়ে পায়ে বলও নেই যে একটু তাড়াতাড়ি হেঁটে বাড়ি পৌঁছবো। ও বুড়িমা, এই রোদের মধ্যে তুমি কোথায় যাচ্ছ গো? আর বলিস নে রে বাছা, আমি আমার বাড়ি যাচ্ছি। তোমার বাড়ি? তোমার বাড়ি কোথায় গো? ওই যে ওই শিমুলতলির শেষ মাথায় ছোট্ট একটা ঘর আছে, ওটাই আমার বাড়ি। বয়সের ভারে পিঠ বেঁকে গেছে, চোখেও মনে হয় ঝাপসা দেখছো। তা এই শরীর নিয়ে বাইরে কেন বেরিয়েছো গো বুড়িমা? ঘরে খাওয়ার কিছু নেই রে বাছা, তাই একটু বাজারে গিয়েছিলাম, যদি কিছু কিনতে পারি। কেন গো বুড়িমা, তোমাকে বাজারে যেতে হলো কেন? তোমার বাড়িতে কি আর কোনো লোক নেই নাকি গো? না রে বাছা, আমার কেউ নেই। অনেক আগেই আমার স্বামী মারা গেছে। ছেলে মেয়েরা শহরে থাকে, মায়ের খোঁজ রাখার সময় আছে তাদের। আমি একাই থাকি। আহারে বুড়িমা, তাহলে তো তোমার অনেক কষ্ট গো। চলো, আমি তোমায় তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসি। আচ্ছা চল, যেতেই যখন যাচ্ছিস চল তবে। বাছারে, দেখ তো আমার কলসিতে পানি রাখা আছে, আমায় একটু দে তো, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে রে। এই নাও বুড়িমা, পানি। আহারে, জীবনটা বাঁচলো, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। বুড়িমা, তুমি তাহলে থাকো, আমি গেলাম। দেরি হলে মা আবার খুব চিন্তা করবে। আচ্ছা রে সোনামে, তুই আবার আসিস কিন্তু। বুড়ির বাড়ি ছিল একটা ছোট্ট ঘর। ঘরটার এক কোণে একটা চৌকি, আর উঠোনে পুকুর পাড় ঘেঁষে দুটো লাউ গাছ। এইটুকু নিয়ে বুড়ির জীবন। আমার নাতি নাতনিরাও হয়তো বা মিঠুর মতো এত বড় হয়ে গেছে, ওদের যদি একটু দেখতে পেতাম। সব থাকা সত্ত্বেও আমায় একাকী নিঃসঙ্গ জীবন পার করতে হচ্ছে। কি কপাল আমার! হ্যাঁ গো বুড়িমা, মা বাবা বুড়ো হয়ে যাবার পর সবার কাছেই বোঝা হয়ে যায়। এটা শুধু তোমার কপাল না গো, এটা সবার কপাল। আরে মিনতি যে, তা কি মনে করে এলি? তোমার লাউ গাছের লাউ বড় হলো কিনা তাই দেখতে এলাম। বাজারেই যাচ্ছি গো, ভাবলাম তোমার লাউ থাকলে ওগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাব। না রে, গাছে তো তেমন লাউ ধরেনি, দু একটা আছে, তা তো আমারই খেতে লেগে যাবে। আরে বুড়িমা, গাছে তো দুটো বড় সড়ো লাউ আছে, এই দুটো দাও না, বাজারে বিক্রি করলে বেশ টাকা পাবে। আরে না রে মিনতি, আমার ঘরেও কিচ্ছুটি নেই। আমি দেখি একটা রান্না করব, আর একটা যদি আশপাশের কারো লাগে তাতেই দেব। তুমিও না বুড়িমা পারো বটে, নিজের তো এই লাউ বিক্রি করেই পেট চলে, তারপরও তুমি ফ্রিতে সবাইকে লাউ দাও কেন বলো তো? এমনিতেই তো কারো কোনো উপকারে আসতে পারি না, যদি লাউ দিয়ে মানুষের একটু উপকার হয় তাতে দোষ কি? বুড়িমা, তোমার মনটা বড্ড ভালো গো, হয়তো এই জন্যই তোমার জীবনে এত কষ্ট, বুঝলে? কেন রে? কেন আবার, সবাই বলে না ভালো মানুষের জীবনে কষ্ট বেশি থাকে। মিনতি, তুই যে এসব আবল তাবল কথা কোথায় পাস কে জানে। আচ্ছা, তাহলে তুমি থাকো, আমি গেলাম গো, আমার আবার অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে, কদিন পর আবার আসিস।
আসবো গো আসবো। কয়েকদিন টানা বৃষ্টি হলো। বুড়ির ঘরে চাল নেই, তাই সে পান্তাও বানায়নি। চোখে জল নিয়ে উঠোনে ভিজে লাউ গাছের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, একটা লাউ তো বেশ বড় হয়েছে, যদি একটু ইলিশ থাকতো। ইস, লাউ দিয়ে এক বাটি ইলিশের ঝোল করে খেতাম, কি যে মজা লাগে না। লাউ দিয়ে ইলিশের ঝোল। আমিও না, ঘরে একটা চাল নেই, আবার ইলিশের স্বপ্ন দেখছি। বুড়িমা, তুমি যদি কিছু মনে না করো, একটা কথা বলবো? আরে গীতা যে, তা কি মনে করব? কি কথা বলবি তা বল দেখি। বুড়িমা, আমার ঘরে কিচ্ছুটি নেই, যদি একটু লাউ দিতে। তার শুধু লাউ দিয়ে কি করবি? আজ একটু লাউ ভাজি করে দেব, তাই দিয়ে বাচ্চাদের পেট ভরবে। লাউ নিবি ভালো কথা, তা অমন করে বলছিস কেন? নিয়ে যা, কাছে দেখ একটা বড় লাউ আছে, তুই ওই বড় লাউটা ছুরি দিয়ে কেটে নিয়ে যা। তোমার মনটা অনেক বড় বুড়িমা, খুব ভালো মানুষ তুমি। নিজে না খেয়ে আছি তো কি হয়েছে, কারোর তো পেট ভরবে, এটা ভাবতে পেরেই আমার এত আনন্দ হচ্ছে। কিরে গীতা, এই লাউটা তুই কোথায় পেলি? ওই তো, ওই বুড়িমার বাড়ি থেকে নিয়ে আসলাম। তা কত টাকা নিল লাউটা? না রে না, কোনো টাকা নেয়নি, আমাকে এমনিতেই দিয়েছে। বুড়িমা খুব ভালো, বুড়িমা লাউটা না দিলে আজ আমার ছেলে মেয়ে না খেয়েই থাকতো। বাবা, বুড়ি নিজেই তো খেতে পায় না, আবার তোকে ফ্রিতে লাউ দিল? ঠং দেখলে বাসি না। কেন ঠং কেন হতে যাবে? বুড়িমা মন থেকে সবাইকে সাহায্য করে। আমি গেলাম তবে। জানি না সবাই বুড়ির এত কেন প্রশংসা করে, ওর তো কিছুই নেই, তবু সারাদিন সবাই ওর প্রশংসাই করে যায়। না, এর একটা হেস্তনেস্ত করতেই হবে। লাউ গাছটা কেটে দিয়েছি, এবার দেখি বুড়ি তুই কেমন করে মানুষকে ফ্রিতে লাউ দিস। এবার দেখবো কেমন করে লোকে তোর প্রশংসা করে। হায় হায়, আমার এত সুন্দর লাউ গাছটার এমন অবস্থা কি করে হলো? আমার গাছটা মরার মতো হলো কি করে? কি হলো বুড়িমা, এভাবে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? দিনু রে, দেখ আমার লাউ গাছটা কেটে গেছে। আমার এত বড় ক্ষতি কে করলো রে? এটা থেকে যে লাউ হতো, আমি তা বিক্রি করে আমার সংসার চালাতাম। শুধু তোমার কেন, যার প্রয়োজন হতো তাকেই তো তুমি লাউ দিতে, তাহলে তোমার এত শত্রু কেন গো? তা তো আমি জানি না রে, আমি তো কখনো কারো কোনো ক্ষতি করিনি। না জানি এটা কার কাজ, কে কেটে দিল এত সুন্দর লাউ গাছটা। মানুষ আসলে মানুষের ভালো দেখতেই পারে না। সেই আমার ক্ষতি করার চেষ্টা করুক না কেন, তবে আমি আমার কাজকে ঠিক বাঁচিয়ে তুলব। যেভাবে আমি নিজে কষ্টের মধ্যেও বেঁচে আছি, ঠিক তেমন করেই কষ্ট করে আদর ভালোবাসা দিয়ে আমি কাজটাকে বাঁচিয়ে তুলব। হ্যাঁ গো বুড়িমা,
আমিও তাই চাই, তোমার গাছটা যেন বেঁচে যায়। আমি গেলাম তাহলে। বাড়িতে কেউ আছো? আমাকে একটু ভিক্ষা দেবে? আমাকে ক্ষমা করো বাছা, আমার ঘরে কিচ্ছু নেই যে তোমাকে দেব। তোমার কি হয়েছে বুড়ি? আমার সাথে লাউ গাছটা কেউ কেটে দিয়েছে। এটাই ছিল আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কেন কেন বুড়ি, তোমার ছেলে মেয়ে কেউ নেই? আছে, কিন্তু তারা শহরে থাকে। আমার খোঁজ খবর নেবার সময় নেই তাদের কাছে। আমি এখানে একাই থাকি। ও, তাহলে তো দেখছি তোমার আমার থেকেও বেশি কষ্ট। না গো, আমার যা ছিল আমি তাই নিয়ে খুশি ছিলাম। এটাতে যা লাউ হতো তা বিক্রি করেই আমার দিন চলে যেত। কিন্তু এখন এখন কি করব? এই ভুবনে কত মানুষের কত রং, কত কষ্ট। এই নাও বুড়ি, তুমি এই মাটিটুকু গাছের গোড়ায় দিও, কেমন? কেন রে বাছা, এই মাটিতে কি আছে? দিয়েই দেখো কি হয়। কিন্তু আমি তো তোমায় কিচ্ছুটি দিতে পারলাম না। যদি তোমার লাউ গাছটা বেঁচে যায়, তাহলে একদিন এসে এক বাটি লাউ দিয়ে ইলিশের ঝোল খেয়ে যাব। আচ্ছা ঠিক আছে, লাউ যদি বেশি হয় তাহলে বাজারে বিক্রি করে ইলিশ এনে তোকে খাওয়াবো। আমারও খুব লাউ দিয়ে ইলিশের ঝোল খেতে ইচ্ছে করছে। তুই আর আমি খাবো। আচ্ছা গো বুড়ি, আমি তাহলে আজ আসি। কয়েকদিন পরে আসিস বাছা, দেখবো যদি তোকে দেওয়া কথাটা রাখতে পারি। আচ্ছা, আসবো গো বুড়ি, আসবো আসবো। কি মাটি দিয়ে গেল উপরওয়ালাই জানে। দেখি মাটিটুকু গাছের গোড়ায় দিয়ে রাখি, আমার গাছটি যদি কোনো মতে বেঁচে ওঠে। বুড়িমা, ও বুড়িমা, ঘুম থেকে উঠুনি? বুড়িমা, কে রে এই সাত সকালে ডাকছিস? বুড়িমা, আমি গীতা গো। ও গীতা, তুই এসেছিস? ওই কানটাতে বস। শুনলাম তোমার লাউ গাছটা নাকি কেটে গেছে। হ্যাঁ রে হ্যাঁ, আমার লাউ গাছের গোড়াটা কে যেন কেটে দিয়েছে। আমার বেঁচে থাকার অবলম্বনটা শেষ করে দিয়েছে। শুধু তোমার কেন, আমাদেরও তো কত লাউ দিয়েছো। এবার তোমার লাউয়ের জন্যই আমার বাচ্চাগুলোকে নিয়ে কখনো না খেয়ে থাকতে হয়নি। এখন তাহলে কি হবে গো বুড়িমা? সেই চিন্তায় তো সারা রাত ঘুম আসেনি। সকালের দিকে চোখ লেগে এসেছিল, আর তাই কিচ্ছুটি টের পাইনি। না জানি কেই শয়তানিটা করেছে, সৃষ্টিকর্তা তার কখনো ভালো করবে না। থাক রে গীতা, কারো খারাপ চাইতে নেই। আর তোমার যে এত বড় ক্ষতি করলো সেটার কি? দেখবি সে ঠিকই একদিন তার ভুল বুঝতে পারবে। পারলেই ভালো। তা চলো না বুড়িমা, তোমার লাউ গাছটা দেখে আসি। চল যাই, গাছটা দেখলে আমার বুকটা ফেটে যাচ্ছে। ও
ও মা গো, বুড়িমা, তোমার লাউ গাছ তো বেঁচে আছে গো। বেঁচে গেছে? আমার লাউ গাছ বেঁচে গেছে? ভিক্ষুকের দেওয়া মাটিতে ভালোবাসা ছিল, তাই আমার গাছটা বেঁচে গেছে। এখানে ভিক্ষুক আবার কোথা থেকে আসলো? শোন তাহলে। ও, তাহলে এই কথা। দেখো বুড়িমা, লাউ গাছটা আগের থেকে অনেক বেশি ফলন দেবে। তা দিলেই ভালো, ভিক্ষুকের দেওয়া কথা আমি রাখতে পারবো। বুড়িমা, তোমার লাউ গাছের পাতাগুলো একটু অন্যরকম মনে হচ্ছে না? হতে পারে, কাল তো শুকিয়ে গিয়েছিল, তাই আজ হয়তো অন্যরকম মনে হচ্ছে। গাছটা বেঁচে আছে দেখে মনে হচ্ছে আমার জীবনটা ফিরে এসেছে। আমারও খুব ভালো লাগছে গো বুড়িমা। দোয়া করি এবার যেন তোমার গাছের প্রতিটা ডগায় ডগায় লাউ ছোলে। ওরে গীতা, এমন যদি হয় তাহলে আমি সবাইকে এক বাটি করে লাউ দিয়ে ইলিশের ঝোল করে খাওয়াবো রে। বুড়িমা, এমন হলে তো সব জমে ক্ষীর। গতকাল যে মুখে ইলিশের স্বাদ পায়নি, তোমার জন্যে সেই স্বাদটাও মিটবে গো। হ্যাঁ রে হ্যাঁ, তোর কথা মতো লাউ হলে আমার কথা আমি রাখবই। আচ্ছা বুড়িমা, তাহলে থাকো, বাচ্চাগুলোকে রেখে চলে এসেছি। আচ্ছা যা তাহলে, আমিও বসে কাজগুলো সেরে নিই। বাচ্চারা তাড়াতাড়ি বেড়ে ওঠ, তোরা ছাড়া এই বুড়ির তো আর কেউ নেই। এইভাবেই দিন যেতে লাগলো। গাছগুলোর ডগায় ডগায় ফুলে ভরে উঠল। একদিন রাতে খুব বৃষ্টি হলো, আর বুড়ির গাছে সাদা সাদা সব কি যেন ঝুলতে লাগলো। ও মা গো মা, আমার লাউ গাছটা অমন সাদা সাদা হয়ে গেল কেন? বৃষ্টির পানির জন্যে নাকি? গিয়ে দেখবো। না থাক, অনেক রাত হয়ে গেছে, এখন বরং ঘুমিয়ে পড়ি, কাল সকালে দেখবো। মা গো মা, আমার লাউ গাছে তো বড় বড় লাউ আর জ্যান্ত জ্যান্ত ইলিশ ঝুলছে গো। আমি কি স্বপ্নে দেখছি? না না না, এ তো সত্যি। ও দিনু, দিনু রে, তোরা কোথায় আছিস? এইদিকে আয়। কি গো বুড়িমা, কি হলো তোমার? অমন করে চিল্লাচ্ছ কেন? কি হলো গো তোমার? ওই দেখ দিনু, আমার লাউ গাছে কত বড় বড় লাউ আর জ্যান্ত জ্যান্ত ইলিশ ঝুলছে রে। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? ইলিশ নদীতে হয়, গাছে হয় না। আরে সেটা তো আমিও জানি, তুই পেছনে তাকিয়ে তো দেখ। হায় হায়, এ কি কাণ্ড! সারা গাছ ভরা লাউ আর ইলিশ! এসব আজব কাণ্ড তো আমি কখনো দেখিনি। দেখিসনি? এখন দেখ, এমন ইলিশ কত বছর চোখে দেখিনি রে। হ্যাঁ গো বুড়িমা, তুমি ঠিকই বলেছ। যা দিনু, আজকে সবাইকে বলে আয়, আজ আমি সবাইকে এক বাটি করে লাউ দিয়ে ইলিশের ঝোল রান্না করে খাওয়াবো। ও মা, তাই নাকি? যাক, তোমার জন্যে একটু করে হলেও ইলিশ খেতে পারবো গো। যা দিনু যা, সবাইকে বলে আয়, আমার যে কি খুশি লাগছে রে। হ্যাঁ গো, এক্ষুনি যাচ্ছি। কি গো বুড়িমা, তোমার লাউ গাছে কি লাউ হলো নাকি? বাজারে যাচ্ছি। আরে মিনতি, তুই এসেছিস? আমি তোর অপেক্ষাতেই ছিলাম। হোমা তাই নাকি? তাহলে তো মনে হচ্ছে বেশ লাউ হয়েছে।
শুধু লাউ না রে, আমার লাউ গাছে ইলিশ মাছও ধরেছে। কি কাণ্ড, কি কাণ্ড! গাছে মাছ ধরে এমন তো আমি বাপের জন্মেও শুনিনি বুড়িমা। শুনিসনি তো, আজ নিজের চোখে দেখে নে। বুড়িমা, এমনটাও যে হতে পারে সেটা চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। নে মিনতি, কথা পরে হবে, এখন হাতে অনেক কাজ। তুই গাছ থেকে কটা লাউ আর কটা ইলিশ মাছ পেড়ে বাজারে বিক্রি করে সব টাকা দিয়ে তেল, ঝাল, পেঁয়াজ, লবণ, মশলাপাতি সব কিনে আনবি। কেন গো বুড়িমা, এত কিছু দিয়ে কি করবে? কেন রে, তুই শুনিসনি? আজ আমি সবাইকে এক বাটি করে লাউ দিয়ে ইলিশের ঝোল রান্না করে খাওয়াবো। হোমা, তাই নাকি? তাহলে তো এগুলো বিক্রি করে টাকা জমিয়ে রাখো। আরে না, আরে না, অত টাকা দিয়ে আমি কি করব? সবার মুখে হাসি ফোটাতে পারলেই আমি খুশি। আসলে বুড়িমা, তোমার মনটা বড্ড ভালো। এই জন্যই সৃষ্টিকর্তা তোমার গাছে এমন অদ্ভুত ফলন দিয়েছে যেন আমরা গরিবেরা কিছু খেতে পারি গো। মিনতি, এসব কথা পরে হবে, এখন যা, না হলে রান্না করতে দেরি হয়ে যাবে যে। না না বুড়িমা, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর বড় হাঁড়িতে রান্না হলো ভাত, আর বড় হাঁড়িতে রান্না হলো লাউ দিয়ে ইলিশের ঝোল। লাউ আর ইলিশের সুন্দর ঘ্রাণে চারিদিকে মম করে উঠল। আহ বুড়িমা, আর তো সহ্য হচ্ছে না। আরে বস, এক্ষুনি সবাইকে লাউ দিয়ে ইলিশের ঝোল খেতে দেব। আহ বুড়িমা, মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি, এত স্বাদ যে লাগছে না। বুড়িমা, এমন খাবারের স্বাদ আমি জীবনে কখনো খাইনি গো। তোমার হাতে জাদু আছে গো বুড়িমা, তুমিও একটু মুখে দাও। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এক বাটি লাউ দিয়ে ইলিশের ঝোল আর গরম গরম ভাত দিয়ে খাবো, কিন্তু তোদের সবাইকে খাওয়াতে পারবো এটা কখনো ভাবিনি। তোমার মন অনেক বড়, তাই আমাদের সবাইকে খেতে দিচ্ছ। হ্যাঁ গো তিনুদা, না হলে আজকালকার যুগে সবাই তো নিজের কথাই ভাবে, আমাদের গরিবদের কথা কেউ ভাবে না। আরে পাগল, সবার সাথে ভাগ করে খেতে যে কি মজা, একা একা কি তা আছে নাকি? কথা না বলে সবাই খা। এরপর সবাই তৃপ্তি নিয়ে লাউ দিয়ে ইলিশের ঝোল খেত। সবাই খুশি মনে বাড়ি ফিরে গেল। এরপর থেকে বুড়ির উঠোনে হতো ইলিশ উৎসব, যেখানে সবাই মিলে খেত লাউ দিয়ে ইলিশের ঝোল। আসলে আজ বুঝলাম, ভোগে নয় ভাগে আনন্দ, খাবার যতই হোক না কেন ভালোবাসা ছাড়া সেটা স্বাদহীন। যে মানুষ দিতে পারে সেই মানুষ সব পারে। বুড়িমা, তোমার জন্য আমরা সবাই ভালো খেতে পারি, এভাবে মিলেমিশে কেটে যাবে জীবন। আমাদের মাছ ধরার ব্যবসাটা আরো ভালোভাবে করতে হবে। হ্যাঁ, তা তো করতেই হবে, এটাতেই তো আমাদের সংসার চলে। এর জন্যই তো জালটা ঠিকঠাক মতো ঠিক করে নিচ্ছি। শোনো, এবার আমাদের কিছু টাকা সঞ্চয় করতে হবে। মাছ ধরে টুকটাক যে টাকা উপার্জন করো তার সবই সংসারে খরচ হয়ে যায়, একটি টাকাও হাতে থাকে না। হ্যাঁ, তা তুমি ঠিক বলেছ গিন্নি, এবার সেটাই করতে হবে। সেটা না করে আর কোনো উপায় নেই। একটু একটু করে আমাদের টাকা জমাতে হবে, একসাথে তো আর আমাদের হাতে বেশি টাকা আসে না। ঘরটার অবস্থাও তেমন ভালো না, এবার যদি ঘরটা ঠিক করা না যায় তাহলে এখানে আর টিকেই থাকা যাবে না। শোনো গিন্নি, ছোট বউকে একটু বুঝিয়ে বলো। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বুঝিয়ে বলবো।
ও তো বুঝতেই চায় না, এটাই একটা সমস্যা। তুমি বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে। আচ্ছা ঠিক আছে, সাধ্যমতো চেষ্টা করব ওকে বোঝানোর। আমাদের সংসারে 3 জন মাত্র মানুষ, চাইলে আমরা টাকা সঞ্চয় করতে পারি। তা তুমি ঠিকই বলেছ, কিন্তু ছোট তো, ও বুঝতে চায় না, এই জন্য টাকা সঞ্চয় করেও রাখা যায় না। এবার একটু বুঝিয়ে বলো। আচ্ছা, কি গো ছোট বৌমা, তোমার কি খবর? আজকাল যে তোমাকে আর এদিকে দেখা যাচ্ছে না। কি আর করব বাবু, সারাদিন বাড়ির কাজ করে আর সময় হয়ে ওঠে না এদিকে আসার। সবই তো বুঝতে পারলাম, এবার বলো তোমাদের মাছের ব্যবসা কেমন চলছে? আমাদের মাছের ব্যবসাটা যেমনই চলুক না কেন, এতে তো আর আমাদের লাভ নেই, সবকিছু বড় বউ হাতিয়ে নেয়। ও মা, তাই নাকি? তাহলে তো বড় বিপদ। একটু সায়স্তা করতে পারো না তুমি? বড় বউকে সায়স্তা করব পরে, আগে আপনার সাথে আমি একটা পরিকল্পনা করতে এসেছি। কি পরিকল্পনা করতে এসেছো আমার কাছে? দেখুন বাবু, আপনি তো মাছের ব্যবসা করেন, এখন আপনাকে যদি স্বল্প মূল্যে মাছ দিতে পারি তাহলে আপনার লাভ হবে না? অবশ্যই লাভ হবে, কিন্তু তুমি এত মাছ কোথায় পাবে? এত মাছ বলতেই কত মাছ দিতে পারবো তা তো জানি না, তবে আশা করছি ভালোই দিতে পারবো। তুমি যদি দিতে পারো তাহলে তো আমার কোনো সমস্যা নেই। তুমি যা চাইবে আমি তাই দেব তোমাকে। ঠিক আছে বাবু, তাইলে ওই কথাই রইল, আমি আপনাকে মাঝে মাঝে এনে দেব আর আপনি আমাকে পয়সা দেবেন। হ্যাঁ ঠিক আছে, দেব, তবে বাজারের থেকে কিন্তু কম টাকা পাবে। আচ্ছা ঠিক আছে। কিরে চৈতি, তুই এত রাতে রান্নাঘরে কি করছিস? এত রাতে তো তোর রান্নাঘরে থাকার কথা নয়। আর বলো না দিদি, অনেক ক্ষুধা পেয়েছিল, সেই জন্যই তো রান্নাঘরে এসেছি। এমন মিথ্যে কথা বলবি না, ক্ষুধা পেলে এখানে আসবি কেন? আর তাছাড়া মাছের হাঁড়িটা তুই নিচে নামিয়েছিস কেন? এটা তো ওপরে ছিল। আমি দেখছিলাম আজকে কত মাছ পেয়েছে, এইটুকু দেখার অধিকার কি আমার নেই? অধিকারের কথা এখানে আসছে কেন? আমি তো তোকে দেখতে বারণ করিনি, তবে এত রাতে মাছের হাঁড়ি কেন নাড়াচাড়া করছিস? দেখো দিদি, আমার দেখতে ইচ্ছে হয়েছে তাই দেখেছি, এত কৈফিয়ত আমি তোমাকে দিতে পারবো না, বুঝলে? না দিতে চাইলেও তোকে দিতে হবে, কারণ এই সংসারের সমস্ত দায়িত্ব কিন্তু আমার। হ্যাঁ, আর সেটাই তো আমার অশান্তি, যদি আমার হাতে দায়িত্ব থাকতো তাহলে এত অশান্তি থাকতো না। এইগুলো তোর কাছে অশান্তি মনে হচ্ছে? অশান্তি তো তুই নিজে বাঁধাচ্ছিস। তুই কিন্তু এখনো বললি না যে তুই এখানে কি করছিলি। যা বললাম সেটাই বিশ্বাস করে নাও। তুই যেটা করছিস সেটা কিন্তু আমি ভালোভাবে বুঝতে পারছি। আশা করছি পরের বার থেকে এমন ধরনের কাজ তুই কখনো করবি না। সেটা পরের বাড়ি দেখা যাবে, কি করব আর কি করব না সেটা তো আর তোমায় বলে করব না, তাই না? আমার সংসারে থাকতে হলে সবকিছু আমাকেই বলে করতে হবে। কি হলো দাদা, তোমাকে এত মন মরা দেখাচ্ছে কেন? বাড়িতে আবার কোনো ঝামেলা হয়েছে নাকি? ঝামেলা তো প্রতিদিনই হয় রে। গত রাতেও টের পেলাম 2 বউ ঝগড়া করছে। কি যে একটা যন্ত্রণা রে, কি যে একটা যন্ত্রণা। আমি একটা বিয়ে করতে পারি না আর তুমি 2টো করে বসে আছো। ঝামেলা হবে না তো কি হবে?
এটাই তো আমার পোড়া কপাল রে। কেন যে দুটো বিয়ে করতে গেলাম কে জানে। সারাক্ষণ বাড়িতে ঝগড়া ঝামেলা লেগেই থাকে। তাহলে ঝগড়াটা হচ্ছে কার জন্য, বড় বৌদি নাকি ছোট বৌদির জন্য? তোর বড় বৌদি মানুষটা খুব ভালো। আমি যে ওকে রেখে আরেকটা বিয়ে কেন করলাম, ভুল করেছি রে। তাহলে তুমি ছোট বৌদিকে বারণ করতে পারো না, সে যেন ঝগড়া ঝামেলা না করে। তোর ছোট বৌদি হলো ঘাড়তেরা, সে কারো কথাই শোনে না। এদিকে আমার ঘর বাড়ি সব নদীতে তলিয়ে যায়। তাহলে এবার কি ভাবলে? এবার কি ঘরবাড়ি ঠিক করবে না? ঠিক করার চেষ্টাই তো আছি রে। প্রতিদিন মাছ ধরে যা উপার্জন করি তা তো সংসারের পেছনেই লেগে যায়। এসব দুঃখের কথা তো আমাদের সর্বনাশী নদী বুঝবে না। কেন যে নদীর ওপরে ঘরবাড়ি বানাতে গেলে কে জানে। কি আর করব বল, আমার তো আর জায়গা জমি নেই। এই নদীর মধ্যেই চর জাগলো, চরে একটা ঘর তোলার সুযোগ পেয়েছি তাই। দেখো তাহলে কি করতে পারো। যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে অবশ্যই জানাবে, কেমন? হ্যাঁ রে, জানাবো। এখন আগে মাছ ধরা শেষ করি, কেমন? কি হলো ছোট বৌমা, তুমি তো তোমার দেওয়া কথা রাখলে না। তোমার আশায় আশায় থেকে আমি বাজার থেকে মাছ কিনতে পারিনি। আর বলবেন না বাবু, গত রাতে মাছ সরাতে গিয়ে বড় বউয়ের হাতে ধরা পড়েছি। এ মা, কি বলো? তারপর কি হলো? বড় বউ তোমাকে কিছু বলেনি? যা বলার তাই বলেছে। ভাগ্য ভালো যে সেতুর কাছে বিচার দেয়নি। তাহলে কি মাছ বেচা কেনার বিষয়টা বাদ দিয়ে দেব? না বাবু, বাদ দিতে হবে না। আমি যখন বলেছি আপনাকে মাছ দেব, তাহলে দেবই দেব। কিন্তু তুমি কিভাবে দেবে? কিন্তু কিভাবে দেব সেটাই বুঝতে পারছি না। আপনি আমাকে একটা বুদ্ধি দিলে ভালো হয়। একটা কাজ করো, ওই বড় বউকে সারা জীবনের জন্য নিজের পথ থেকে সরিয়ে দাও। কিন্তু কিভাবে? বড় বউকে মেরে ফেলো, তাহলে তোমার জন্য মঙ্গল হবে। যদি ধরা পড়ে যায় তাহলে তো শাস্তি হবে আমার। ধরা পড়ার পর শাস্তির ব্যাপারটা তো আমিই দেখব। তুমি কোনো চিন্তা করো না। তোমাকে যা বলেছি তুমি তাই করো, কেমন? ঠিক আছে বাবু, আপনি যখন ভরসা দিচ্ছেন তাহলে আমি ওকে সুযোগ বুঝে মেরে দেব। আচ্ছা, তাহলে এখন বাড়িতে চলে যাও। বড় বউকে মারার পর মাছ বেচা কেনার বিষয়টা আবার শুরু হবে, কেমন? কি রে বড় বউ, তোর আবার কি হয়েছে? তোকে তো আবার সহজে মন মরা দেখা যায় না। কি আর করব, সতীনের ঘর করছি তো, তাই হাসি খুশি ভাবে থাকতে পারছি না বুড়িমা। সে কি রে, আবার কি হলো? ছোট বউয়ের সাথে তোর আবার ঝগড়া ঝামেলা হয়েছে? ঝগড়া ঝামেলা হবে না তো কি হবে বলো তো? গত রাতে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়েছি। কি জানি মাছ দিয়ে কি করবে। কি বলিস? ও এখন মাছও চুরি করা শুরু করেছে? তাহলে নিশ্চয়ই এই মাছ কারো কাছে বিক্রি করবে ও। কিন্তু এই গ্রামে এমন কি আছে যে ওর কাছ থেকে মাছ কিনবে? আছে আছে, অনেক মানুষই আছে। কম দামে মাছ পেলে কেনই বা কিনবে না? তবে আমার মনে হচ্ছে কাজটা দেবাশিস বাবুর। কি জানি বুড়িমা, আমি তো কিছুই জানি না। আন্দাজে কার কথা বলবো? তুই চৈতিকে সাবধান করিসনি? এটা তো ওরও সংসার। এইভাবে কাজ করলে সংসার তো উচ্ছন্নে যাবে। এটাকে নিজের সংসার আর ভাবে কোথায়? সব দায়িত্বই তো আমার ঘাড়ে এসে পড়েছে। তবু একটু বুঝিয়ে বলিস। এমন করলে তো তোরা তোদের ঘরই ঠিক করাতে পারবি না। ঠিক কথাই বলেছ। সৌদি চিন্তায়
ঘরের কথা মাথা থেকে চলেই গিয়েছিল। ওসব কথা বাদ দিয়ে ঘর বাড়ি করার চিন্তা কর। ঘর ঠিক না করলে নদী ভাঙনে সব চলে যাবে। হ্যাঁ গো বুড়িমা, দেখি এখন কি করা যায়। কি রে, তুই এই সন্ধ্যাবেলায় এখানে কি করছিস? আমি তো তোমার সাথেই দেখা করার জন্য সেই নৌকা পাড়ি দিয়ে এখানে এলাম। কেন রে, কি হয়েছে? আকাশের অবস্থা দেখেছো কতটা ভয়ানক? আজ রাতেই বন্যা হবে। হ্যাঁ, সেটা নিয়েই চিন্তা করছি, কিন্তু এখন চিন্তা করে আর কোনো লাভ নেই। ওদিকে গ্রামে হইচই পড়ে গেছে, ঝড় বন্যার জন্য সবাই নিরাপদ আশ্রয় খুঁজছে। তোমরা কি করবে? আর নিরাপদ আশ্রয়? থাকার জন্য কোনো আশ্রয়ই পাই না, আবার নিরাপদ আশ্রয়? নিরাপদ আশ্রয় ভগবানের নামে চালিয়ে দেব। ওসব বলে আর কোনো কাজ হবে না, কিছু তো একটা ব্যবস্থা করতে হবে নাকি? এখন কি করা যায় তুই বল, আমাকে বল। শোনো দাদা, হুটহাট তো আর কিছু করা যাবে না। চলো আমরা দুজনে মিলে কিছু বাঁশ জোগাড় করে আনি। বাঁশ দিয়ে আবার কি হবে? এখন তো ঘর মেরামত করা সম্ভব হবে না। একদম ঠিক কথা বলেছ, এখন ঘর মেরামত করা সম্ভব হবে না, তাই বাঁশ জোগাড় করে রেখেছি, অন্তত ঝড়ের সময় কাজে লাগবে। এটা অবশ্য তুই ঠিক কথাই বলেছিস। যদি নদী ভাঙনে ঘরবাড়ি চলে যায় তাহলে বাঁশ আমাদের একমাত্র ভরসা হবে। এই ঝড়ঝাপটা শেষ হওয়ার পর দেখো এই নদীর ওপর থেকে বাড়িটা সরাতে পারো কিনা। আগে এই ঝড়ঝাপটা থেকে মুক্তি তো পাই। চল চল চল। বলছি, সারাদিন তুই কোথায় ছিলি? তোকে যে একবারের জন্যও আজ বাড়িতে দেখলাম না। সারা পাড়া ঘুরে বেড়াস নাকি? দেখো দিদি, এই নদীর ভেতর ঝড়ের মধ্যে থাকতে আমার ইচ্ছে করে না, আর তাই আমি একটু গ্রামে ঘুরতে চাই। তোমার এটাতেও সমস্যা? গ্রামে ঘুরতে চাস ভালো কথা, কিন্তু দেবাশিস বাবুর সাথে তোরা তো কিসের খাতির? হ্যাঁ, তুমি আমার ওপর নজরদারি করছো? তুমি জানলে কিভাবে যে দেবাশিস বাবুর সাথে আমার কেমন খাতির? আমি না জানলেও না দেখলেও গ্রামের লোকজনটা ঠিকই দেখেছে। গ্রামের লোকজনই আমার কাছে তোর নামে বিচার দিচ্ছে। এসব ফালতু কথা বলো না তো। গ্রামের লোকদের কি আর খেয়ে দিয়ে কাজ নেই? এইটাই তো, গ্রামের লোকেদের খেয়ে দিয়ে কাজ নেই, কিন্তু তুই আর দেবাশিস বাবু যা শুরু করেছিস তাতে গ্রামের লোক নজর না দিয়ে আর পারল না। গ্রামের লোকজন এসব বানিয়ে বানিয়ে বলছে সংসারে অশান্তি বাঁধানোর জন্য। তুই একদম চুপ কর, কথা ঘোরানোর চেষ্টা করবি না। আমি খুব ভালোভাবেই জানি দেবাশিস বাবুর সাথে তুই এত কেন চলাফেরা করছিস। তুমি কিন্তু আমার চরিত্রে দাগ দিচ্ছ। আশ্চর্য, এখানের চরিত্রের কথা কখন বললাম? চরিত্রের কোনো কথা তো বলা হয়নি এখানে। তাহলে তুমি কি বোঝাতে চাইছো? আর কি, এটাই যে তুই দেবাশিস বাবুর কাছে মাছ বিক্রি করার জন্য তার সাথে চলাফেরা করছিস। আমার উপর নজরদারি বন্ধ করো, নইলে নিজেই বিপদে পড়বে। নিজের পায়ে নিজে কুড়াল মেরো না। এত দেরি হলো কেন? আমি সেই কখন থেকে তোমার অপেক্ষা করছি, বুঝতে পারো না নাকি? আরে, নদীর অবস্থার কথা তো তুমি ভালো করেই জানো। আজকে ঝড় হবে আর আমাকে সেই নদী পেরিয়ে এখানে আসতে হলো। তাহলে আগে এলেই তো পারতে। এত রাত করে আসার কি আছে? যদি ধরা পড়ে যেতাম? তুমি এত ঘাড় তেরামি কেন করছো? ধরা তো আর পড়ে যাওনি, তাই না? এখন দাও, তাড়াতাড়ি আমাকে জিনিসপত্রগুলো দিয়ে দাও। টাকাগুলো ঠিকঠাক ভাবে এনেছো তো? না হলে কিন্তু জিনিসপত্রগুলো দেব না। দেখো, দেবাশিস বাবুকে সন্দেহ করো না,
দেবাশিস বাবু ওরকম মানুষ নন। হ্যাঁ, আমি জানি দেবাশিস বাবু কেমন। ঠকের ব্যবসা করছে, আবার বলছে ভালো। এখানে সব জাল এবং টোপগুলো ঠিকভাবে আছে তো? আছে, নিজেই দেখি নাও ভালোভাবে। আচ্ছা, আজ তাহলে আমি আসি। আবহাওয়া তেমন একটা ভালো নয়। তুমি এখানে থাকবে কি করে? তা তো জানি না, কি জানি কোন বিপদ হয়ে যায়। তাহলে একটা কাজ করো, তুমি আমার সাথেই চলো। আজকে রাত তুমি দেবাশিস বাবুর বাড়িতেই থেকো। ঠিক আছে, তাই চলো। এমনিতেও এখানে থাকতে আমার বড্ড ভয় করছে। আরে চলো, এক রাতেরই তো ব্যাপার, তেমন কিছুই হবে না। সকালে আবহাওয়া ঠিক হলে আবার চলে আসবে। গিন্নি, ভালোভাবে ধরে রেখো, হাত যেন আলগা না হয়। হাত আলগা হলেই কিন্তু নদীতে তলিয়ে যাবে গিন্নি। তুমি কোনো চিন্তা করো না গো, তুমি নিজেও ঠিকভাবে ধরে রাখো, শক্ত করে ধরে রাখবে, কেমন? আমাদের ঘরবাড়ি কেমন ভেঙে গেল, দেখো এবার আমাদের কি হবে। ঘর বাড়ির চিন্তা এখন করার সময় নয়, আগে নিজের প্রাণ বাঁচাতে হবে। আগে নিজের কথা চিন্তা করো। কিন্তু ছোট গিন্নি কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ও কি ওর নিজের ঘরে নেই নাকি? ঝড়ের আগেই তো ওকে বলেছিলাম, গিয়ে দেখলাম ও ঘরের ভেতর নেই। তাহলে গেল কোথায়? ঝড়ে আবার কোনো বিপদ হলো নাকি? যদি বিপদ হতো তাহলে তো টের পেতাম, কিন্তু কিছুই তো টের পেলাম না। কি জানি ও কোথায় চলে গেছে। নিশ্চয়ই গ্রামের দিকে চলে গেছে। আমাদের একবার জানানোর প্রয়োজনও মনে করলো না। বাদ দাও, বাদ দাও তো ওর কথা। আমাদের কথা বা সংসারের কথা কি ওর মাথায় আছে? আসুক একবার বাড়িতে, ওর একটা রফা দফা আমি করেই ছাড়বো। ওসব কথা এখন বাদ দাও তো। ঝড়ে আমাদেরই অবস্থা খারাপ। প্রার্থনা করো যেন তাড়াতাড়ি ঝড় থেমে যায়। হে ভগবান, এ তুমি কোন বিপদের মুখে ফেললে আমাদের? সব কিছুই তো কেড়ে নিয়েছো, এবার আমাদের জীবনটা অন্তত ভিক্ষা দাও। যাক, অবশেষে ঝড় থেমে গেছে। না জানি গ্রামবাসীদের অবস্থা এখন কেমন। গ্রামবাসী দিয়ে আপনার কি হবে? ওসব বাঁচলো না মরলো, সেসব দিয়ে আপনার তো কোনো কাজ নেই। ঠিক কথাই বলেছ তুমি, কিন্তু তোমার বাড়ির কি খবর? বাড়িঘর তো মনে হয় এখন আর আস্ত নেই। যে ঝড় হয়েছে তাতে বাড়িঘর আস্ত নেই বললেই চলে। সাথে ওই দুটো মরেছে কিনা কি জানি। তুমি কিন্তু এখানে এসে বড্ড ভুল করেছ। একটা সুযোগ, বড় সুযোগ তুমি হাতছাড়া করেছ। কেমন সুযোগ? এই যে, তুমি যদি এই ঝড়ের সময় বাড়িতে থাকতে তাহলে বড় বউকে মেরে ফেলতে পারতে। সাথে বড় বউয়ের সাথে এই ঝড়ে আমিও বিপদে পড়তাম। আমি নিশ্চিত ওরা দুজন মরে গেছে। বলা তো যায় না। যদি বেঁচে থাকে তাহলে বড় বউকে এবার ডুবিয়ে মেরে ফেলবে। সে কথাই বলছেন বাবু। এই বড় বউয়ের যন্ত্রণা আমি আর নিতে পারছি না। শুধু আমাকে আর আপনাকে সন্দেহ করছে। নিশ্চয়ই এই ব্যাপারটা নিয়ে তোমার সাথে ঝগড়াঝাটি করেছে, তাই না? একদমই তাই। তাই এবার সিদ্ধান্ত নিয়েছি, বড় বউকে আমি পথের কাঁটা হিসেবে আর রাখবো না। এই সংসার হবে আমার। কবে যে এমন একটা কাজ তুমি করবে আর কবে যে খবরটা পাবো কে জানে। তবে দ্রুত করার চেষ্টা করো, কেমন? আচ্ছা বাবু, আজ তাহলে যাই, দেখি ওই দিকে কি খবর।
শোন সিধু, সারা জীবন তোদের ভালো চেয়ে এসেছি, কখনো ভাবিস না আমি তোদের ক্ষতি করার চেষ্টা করেছি। হঠাৎ করে এমন কথা কেন বলছো বুড়িমা? ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর তুমিই তো মানুষ করেছো আমাকে। তোর এই ছোট বউ তোর বড় বউকে মেরে ফেলার পরিকল্পনা করেছে, সাথে তোকেও মেরে ফেলতে পারে। কি বলছো এসব তুমি? আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। প্রথমে আমিও বিশ্বাস করতে পারিনি, কিন্তু একটু আগে শুনে এলাম তোর ছোট বউ দেবাশিস বাবুর সাথে এইসব পরিকল্পনা করছে। তাহলে এখন কি করব বুড়িমা? এতদিন দুধ কলা দিয়ে একটা কাল সাপ পুষেছিলাম আমি। কাল সাপ না রে, কাল নাগিনী, যে একছো বলে তোদের সংসারটাই নষ্ট করে দেবে। এটা আমি কখনোই হতে দেব না। আমার সুখের সংসার আমি নষ্ট হতে দেব না। কিন্তু তুমি তুমি ওকে কিভাবে আটকাবে? দেখো বড় গিন্নি, ছোট গিন্নিকে বিয়ে করে আমি অনেক আফসোস করেছি। তোমার সাথেই সংসার করাটা আমার ভালো ছিল। এটা তুই ঠিক কথাই বলেছিস। কেন যে আবার নতুন করে একটা বিয়ে করতে গেলি কে জানে। ভেবেছিলাম মেয়েটা অসহায় আর বড় গিন্নি সবসময় একা থাকে, এই বলেই তোকে বিয়ে করে নিয়ে এসেছিলাম আমি। এইসব কথা বাদ দাও তো, সৈতির হাত থেকে আমরা কিভাবে রেহাই পাবো সেইটা চিন্তা করো। যা সিদ্ধান্ত নেওয়ার আমি নিয়ে ফেলেছি। এবার চৈতি বাড়িতে আসলেই ওকে আমি শাস্তি দেব। যা করার ভেবে চিন্তে করিস। কি হলো কি? তুমি এই শহরের মধ্যে এখানে নিয়ে এলে যে? এখানে কেন নিয়ে এলে? আমাদের মারার পরিকল্পনা করছো নাকি? মারার পরিকল্পনা? সেটা কি আর আমি করছি? সেই পরিকল্পনা তো তুমি করে বেড়াও। মানে কি বলছো কি এসব? তোমার মাথা ঠিক আছে? দেখ ছোট, তোকে আমি বিয়ে করিয়ে এই বাড়িতে আনার পর থেকে আমি তোর ওপরে বিন্দু মাত্র রাগ করিনি, তোর সব কিছু মেনে নিয়েছি। এইসব কথা উঠছে কেন এখন? তোকে ছোট বোনের মতো দেখেছি, শাসন করেছি, আর সেই তুই কি না আমাকে মারার পরিকল্পনা করছিস? এইসব সত্যি নয়, এইসব মিথ্যে কথা কে বলেছে তোমাদের? আমরা সত্যটা জেনে গেছি, এখন আর ঢাকার চেষ্টা করে কোনো লাভ হবে না। আমার ভুল হয়ে গেছে গো, আমি বুঝতে পারিনি, ক্ষমা করে দাও। তোমরা আমাকে নিশ্চয়ই মেরে ফেলবে, তাই না? একদম তাই। তোমার মতো কাল নাগিনীকে বাঁচিয়ে রাখার কোনো ইচ্ছা নেই। তুমি আমার জীবনটাকে বিষিয়ে দিয়েছ। এমন করো না, ওর শাস্তি ওকে দাও, কিন্তু মেরে ফেলা তা তো ঠিক হবে না। তুমি চুপ করো গিন্নি, আমাকে আর বাধা দিও না আজকে। আমি আজকে ওকে মেরেই ফেলবো। না না, মেরো না, দয়া করে বাঁচাও। আমি আর কখনো এমন করব না, আমি আর কারো ক্ষতি করব না। আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। তোমরা আমাকে এইভাবে মরতে দিও না। আমি আমি বাঁচতে চাই। ছোট, ওগো ওগো, তুমি ওকে বাঁচাও, সেভাবেই হোক বাঁচাও। আর কখনোই ওকে ফিরে পাওয়া হবে না গিন্নি। ওর নিজের পাপের শাস্তি পেয়েছে, তবে ওকে মেরে ফেলার কোনো উদ্দেশ্য আমার ছিল না, কিছুতেই ছিল না।